নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতের প্রাণবন্ত এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি রাজ্য। এটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলির মধ্যে অন্যতম, যার পশ্চিমে আসাম, উত্তরে অরুণাচল, পূর্বে মায়ানমার এবং দক্ষিণে মণিপুর রাজ্য অবস্থিত। এর রাজধানী শহর কোহিমা রাজ্যটির গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে কাজ করে। 16টি আদিবাসী গোত্র সমৃদ্ধ নাগাল্যান্ডের সাংস্কৃতিক বৈচিত্র্য বিস্ময়কর। পাহাড়, উপত্যকা আর ঘন বনে ঘেরা এই রাজ্যটির প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা নাগাল্যান্ড সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। নাগাল্যান্ডে মানব বসতির সঠিক ইতিহাস জানা না গেলেও ধারণা করা হয় কয়েক শতাব্দী আগে তিব্বত এবং বার্মা থেকে বিভিন্ন আদিবাসী গোত্র নাগাল্যান্ডের পাহাড়ে এসে আশ্রয় নেয়। এই আদিবাসীরা ছিল আধুনিক সমাজ থেকে বিচ্ছিন্ন এবং নানা প্রাচীন ধ্যান ধারণায় বিশ্বাসী। পশু থেকে মানুষ সবকিছুই স্বীকার করত অবলীলায়। বেশিরভাগ সময় আদিবাসী গোত্রগুলো পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত থাকত এবং মানুষ হত্যা করে তাদের মুন্ডু ঝুলিয়ে রাখত গৌরব এবং বীরত্বের প্রতীক হিসেবে। 19 শতকে নাগাল্যান্ডে ব্রিটিশদের আগমন এই আদিবাসীদের জীবনধারায় উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসে। 1830 সালে সর্বপ্রথম ব্রিটিশরা এই অঞ্চলে প্রবেশ করে এবং 1880 সাল নাগাদ পুরো অঞ্চল নিয়ন্ত্রণে নেয়। বিভিন্ন আদিবাসী গোত্রের প্রবল প্রতিরোধ সত্ত্বেও ব্রিটিশরা এই অঞ্চলকে আসাম রাজ্যের একটি জেলা হিসেবে নিযুক্ত করে। এই সময় ব্রিটিশ মিশনারিরা আদিবাসীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করে তাদেরকে আধুনিক সমাজের সাথে পরিচিত করে তোলে। অবশ্য 1947 সালে ব্রিটিশরা উপমহাদেশ ত্যাগ করলে নাগাল্যান্ডের অধিবাসীরা স্বায়ত্তশাসনের দাবি তোলে। এই উদ্দেশ্যে তারা নাগা ন্যাশনাল কাউন্সিল গঠন করে। এরপরেই নাগা গোষ্ঠী এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে সশস্ত্র সংঘর্ষের ফলে একটি দীর্ঘস্থায়ী বিদ্রোহ সংগঠিত হয়। তবে দীর্ঘ আলোচনা শেষে 1963 সালে নাগাল্যান্ডকে ভারতের 16তম রাজ্য হিসেবে স্বীকৃতি দেয় ভারত সরকার। বর্তমানে এই রাজ্যটির 16,579 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 20 লাখ মানুষ বসবাস করেন। সরকারিভাবে স্বীকৃত 16টি আদিবাসী গোত্র নাগাল্যান্ডে বসবাস করে। প্রতিটি উপজাতির রয়েছে নিজস্ব স্বতন্ত্র ভাষা, রীতিনীতি এবং ঐতিহ্যগত অভ্যাস, যা রাজ্যটির সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। নাগাল্যান্ডের সংস্কৃতি কিন্তু পুরোপুরি আদিবাসীদের দ্বারা প্রভাবিত। বেশিরভাগ আদিবাসী গোষ্ঠীতেই পুরুষ ও মহিলারা উভয়ই সংসার ও বাহিরের কাজে সমানভাবে অংশ নেয়। তাদের গোত্রে প্রবীণদের অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখা হয় এবং যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের উপর ভীষণভাবে নির্ভর করে। একই সাথে তারা বন্ধুবৎসল, অতিথিপরায়ণ, পরিশ্রমী এবং সহজ সরল। তবে তারা নানা রকম কুসংস্কারে বিশ্বাস করে, যেমন কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভাগ্য গণনা অথবা নির্দিষ্ট পাখি দেখে শুভ অশুভ বিবেচনা করা। নাগাল্যান্ডের অধিবাসীদের মধ্যে সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলোর একটি হচ্ছে হেড হান্টিং, যা 20 শতক পর্যন্ত প্রচলিত ছিল। শত্রুকে হত্যা করে তার মস্তক সংগ্রহ করাকে সাহসিকতা এবং শক্তির প্রতীক বলে বিবেচিত হতো। সারা শরীরে ট্যাটু করাও এখানকার অধিবাসীদের আরেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। বিশেষ করে কোন্যাক গোত্রের অধিবাসীরা সারা মুখে ট্যাটু করার জন্য সুপরিচিত। নাগাল্যান্ডের অধিবাসীদের পোশাক পরিচ্ছদ অনন্য, যদিও কয়েক শতক আগেও তারা নগ্ন হয়ে ঘুরতেন বলে এ অঞ্চলের নাম হয়েছে নাগাল্যান্ড। বর্তমানে প্রতিটি আদিবাসী গোত্রেরই আলাদা ধাঁচের পোশাক থাকলেও প্রায় সকল আদিবাসী মাথায় পশুর দাঁত এবং শিং দিয়ে তৈরি বিশেষ হেডগিয়ার পরিধান করেন। আদিবাসীদের গান এবং নাচও নাগাল্যান্ডের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের লোকগীতিতে প্রেম, সাহসিকতা, প্রকৃতি এবং লোককাহিনী প্রাধান্য পায়।
কৃষি কার্যক্রমের সাথেও তাদের ঐতিহ্যবাহী গানগুলো জড়িত রয়েছে। উচ্চ ফলনের জন্য পূর্বপুরুষদের উদ্দেশ্যে ধন্যবাদসূচক গান গাইতে গাইতে তারা কৃষিকাজ করে থাকে। এই রাজ্যের আদিবাসীদের নাচেও রয়েছে নানা রকম বৈচিত্র্য। এখানকার জেলিয়াং সম্প্রদায় পায়ের বিচিত্র ব্যবহারের মাধ্যমে একটি বিশেষ ধরনের নৃত্য পরিবেশন করে, যা জেলিয়াং নৃত্য নামে সুপরিচিত। এছাড়াও এখানকার আরেকটি ঐতিহ্যবাহী নাচ হচ্ছে মোরগ নৃত্য, যেখানে মোরগের পোশাক পরিধান করে নৃত্য পরিবেশন করে এ অঞ্চলের অধিবাসীরা। সাধারণত বিভিন্ন উৎসবের সময় এই ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করা হয়। নাগাল্যান্ডকে বলা হয় উৎসবের রাজ্য। এখানে প্রায় সারা বছরই কোনো না কোনো উৎসব লেগেই থাকে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত নিঃসন্দেহে হর্নবিল ফেস্টিভ্যাল, যা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়। এই ফেস্টিভ্যালে 16টি আদিবাসী গোত্রই যুক্ত থাকে বলে একে উৎসবের উৎসব বলা হয়। হর্নবিল উৎসবে প্রতিটি গোত্রই নিজেদের সংস্কৃতির নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। আঙ্গামি অধিবাসীদের সেক্রিনিও একটি গুরুত্বপূর্ণ উৎসব, যেখানে আদিবাসীরা বিভিন্ন আচার আচরণের মাধ্যমে পূর্বেকার পাপ মুছে ফেলে। একই সাথে উৎসবটিতে তারা সুস্বাস্থ্য এবং ধন সম্পদের জন্য প্রার্থনা করে থাকে। এছাড়াও সেমা গোষ্ঠীর আদিবাসীরা তুলনি নামে একটি উৎসব পালন করে থাকে। ফসলের মৌসুম শেষে অনুষ্ঠিত এই উৎসবে ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি স্থানীয় মদও পান করা হয়। নাগাল্যান্ডের সংস্কৃতির মতো এখানকার পর্যটন আকর্ষণগুলো বেশ জনপ্রিয়। পুরো রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পর্যটন স্থান। এগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত নিঃসন্দেহে জোকু উপত্যকা, যাকে ভ্যালি অফ ফ্লাওয়ার নামেও ডাকা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক 2500 মিটার উচ্চতায় অবস্থিত এই ভ্যালিটি সবুজ পাহাড়, ঘন অরণ্য এবং শান্ত সমাহিত নদী দ্বারা বেষ্টিত। একই সাথে এখানে রডোডেনড্রন, অ্যাকোনিটাম, ইউরোফোরবিয়া সহ বিভিন্ন রঙিন পাহাড়ি ফুল ফোটে বলে এটিকে ফুলের উপত্যকাও বলা হয়। এছাড়া বর্ষাকালে ফোটা জোকু লিলি এই উপত্যকার সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। তাই তো শহুরে জীবন থেকে দূরে এই শান্ত ও সুনিবিড় জোকু উপত্যকা এক শান্তিময় সময়ের হাতছানি দিয়ে ডাকে। নাগাল্যান্ডের আরেকটি বিস্ময়কর সৌন্দর্যময় স্থান হচ্ছে জাকফু পিক, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3100 মিটার উচ্চতায় অবস্থিত। এই পাহাড় চূড়াটি থেকে আশেপাশের শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। বিশেষ করে রৌদ্রোজ্জ্বল দিনে এখান থেকে দেখা যায় হিমালয়ের তুষার শুভ্র চূড়াও। তবে নাগাল্যান্ডকে সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত করেছে মাউন্ট তি নামের একটি পর্বত, যা এই রাজ্যের অন্যতম ভ্রমণ গন্তব্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় অবস্থিত এই পর্বতটি নিয়ে নানা গল্প প্রচলিত রয়েছে। অনেকেরই ধারণা একসময় এটি উর্বর সমতল ভূমি ছিল, কিন্তু মানুষের ভুলে এবং পাপাচারের কারণে নিষ্ঠুর পর্বতে পরিণত হয়েছে। যদিও এই পর্বতে কোনো নিষ্ঠুরতার চিহ্ন দেখা যায় না, বরং পাহাড়টি বন্য অর্কিড, রডোডেনড্রন এবং ঘন ঔষধি গাছপালায় পরিপূর্ণ। এছাড়াও মাউন্ট তি অসংখ্য পাখির আবাসস্থল, যা পাখি পর্যবেক্ষকদের জন্য একটি উৎকৃষ্ট স্থান। পাহাড়ে ঘেরা এক অপরূপ সুন্দর হ্রদ শিলই, যা নাগাল্যান্ডের আরেকটি প্রাকৃতিক ভ্রমণ আকর্ষণ। হৃদয় আকৃতির এই লেকটি রাজ্যটির বৃহত্তম প্রাকৃতিক হ্রদ। এর জলের রং পান্না সবুজ, যেখানে পাহাড়ের ছায়া প্রতিফলিত হয়। লেকটির চারপাশের শান্ত ও নির্মল পরিবেশ যে কারো মন কেড়ে নিতে বাধ্য। অপূর্ব সুন্দর শিলই লেককে পবিত্র বলে মনে করেন স্থানীয় অধিবাসীরা। তারা ধারণা করে এখানে তাদের পূর্বপুরুষদের পবিত্র আত্মা ঘুরে বেড়ায়। তাই শিলই লেকে মাছ ধরা সহ যে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ। নাগাল্যান্ডের প্রকৃতি এবং জীববৈচিত্র্যের এক চমৎকার সম্মিলন ঘটেছে ইন্টাকি বন্যপ্রাণী অভয়ারণ্যে। প্রায় 202 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অভয়ারণ্যটিতে বেশ কিছু বিপন্ন ও বিরল প্রজাতির প্রাণী রয়েছে, যার মধ্যে হুলক গিবন্স অন্যতম। এছাড়াও এখানে হাতি, বাঘ, চিতাবাঘ, স্লথ বিয়ার, বন্য মহিষ
এবং বার্কিং ডিয়ার সহ অসংখ্য বন্যপ্রাণী দেখা যায়। এছাড়াও চিরহরিৎ বৃক্ষের বন দ্বারা ঘেরা ইন্টাকি বন্যপ্রাণী অভয়ারণ্যতে রয়েছে নদী, জলপ্রপাত এবং প্রাকৃতিক জলাশয়ও। বন, পাহাড়, হ্রদ আর কোনাক উপজাতির সংস্কৃতি নিয়ে চমৎকার একটি জেলা মন। এই জেলাকে প্রায়ই হেড হান্টারদের অঞ্চল বলা হয়, কারণ এখানে একসময় অসংখ্য হেড হান্টার বসবাস করতেন। এখন আর সেদিন না থাকলেও এদের রোমহর্ষক গল্প আজও বাতাসে কান পাতলেই শোনা যায়। এই জেলাতেই রয়েছে লংওয়া নামের একটি গ্রাম, যেখানে গ্রাম প্রধানের বাড়ি অর্ধেক ভারত এবং অর্ধেক মায়ানমারে অবস্থিত। অনেক পর্যটকরা শুধুমাত্র এই বাড়িটি দেখতেই বেড়াতে আসেন এই লংওয়া গ্রামে। লংওয়া ছাড়াও এই রাজ্যের আরেকটি জনপ্রিয় গ্রাম হচ্ছে কিসামা, যা নাগা হেরিটেজ ভিলেজ নামেও সুপরিচিত। এখানে নাগাল্যান্ডের 16টি আদিবাসীদের গোত্রকে একত্রিত করা হয়েছে এবং প্রতিটি আদিবাসী গোত্রের প্রতিনিধিত্বকারীদের জন্য একটি জমায়েত স্থান রয়েছে, যাকে মোরুং বলা হয়। মোরুংকে সজ্জিত করা হয়েছে উপজাতিদের স্বতন্ত্র স্থাপত্য শৈলীতে নির্মিত ঘর, কাঠের আসবাব এবং বিভিন্ন উপজাতীয় নিদর্শন দ্বারা। এই গ্রামে আসলে পর্যটকরা নাগাল্যান্ডের অধিবাসীদের জীবনধারা ও সংস্কৃতির সবকিছু একসাথে উপভোগ করতে পারেন। পর্যটকদের জন্য আরেকটি চমৎকার গ্রাম হচ্ছে টুংফেমা ট্যুরিস্ট ভিলেজ। এই গ্রামে পর্যটকদের থাকার জন্য আঙ্গামি অধিবাসীদের অনুকরণে খড় দিয়ে বানানো হয়েছে ঘর, যদিও ভেতরে আধুনিক সমাজের সকল সুবিধাই বিদ্যমান। তাই এই গ্রামে বেড়াতে এলে পর্যটকরা স্বচ্ছন্দে আঙ্গামি সমাজের নানা সংস্কৃতি উপভোগ করতে পারেন। টুফেমা গ্রামের অধিবাসীরা পর্যটকদের কাছে নিজেদের ঐতিহ্যবাহী খাবার, গান ও নৃত্য পরিবেশন করে। নাগাল্যান্ডের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ দেখা যায় ডিমাপুর জেলায়। এই ধ্বংসাবশেষটি 10ম শতকে কাছারি রাজবংশ দ্বারা নির্মিত মন্দিরের অবশিষ্টাংশ। এই ধ্বংসাবশেষের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল জটিলভাবে খোদাই করা মনোলিথ। স্বতন্ত্র আকৃতির এই মনোলিথগুলোকে মাশরুম গম্বুজ স্তম্ভ বলেও ডাকা হয়। মনোলিথের গায়ে ফুলের নকশা, প্রাণীর মূর্তি এবং জ্যামিতিক নিদর্শন দেখা যায়। তাই কাছারি ধ্বংসাবশেষ এখনও পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয়। নাগাল্যান্ডের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে কোহিমা ওয়ার সিমেন্ট্রি। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বহন করে, যখন নাগাল্যান্ডে ব্রিটিশদের সাথে জাপানিজ বাহিনীর যুদ্ধ হয়েছিল। 1944 সালের এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত কোহিমার এই যুদ্ধ হয়, যেখানে কয়েক হাজার সৈন্য মৃত্যুবরণ করেন। এদের মধ্যে 1420 জনেরও বেশি ব্রিটিশ, ভারতীয় এবং আফ্রিকান সেনার কবর দেওয়া হয় এই কোহিমা ওয়ার সিমেন্ট্রিতে। এর মধ্যে একটি কবরের এপিটাফে লেখা রয়েছে, তোমরা যখন বাড়িতে ফিরবে তখন আমাদের সম্পর্কে বলবে যে তোমাদের ভবিষ্যতের জন্য আমরা আমাদের বর্তমানকে উৎসর্গ করেছি। তাই পর্যটকরা এই স্থানটিতে ভ্রমণে আসলে এখানে সমাহিত থাকা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করতে ভুলেন না। সব মিলিয়ে নাগাল্যান্ড ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি অঞ্চল। ভারতের বাকি অংশের সাথে যোগাযোগ কম হলেও এই রাজ্যটি তার স্বতন্ত্র বৈশিষ্ট্যে উজ্জ্বল। অতীতে আদিবাসীদের বর্বরতার ইতিহাস থাকলেও বর্তমানে তারা অনেকটাই সভ্য হয়ে উঠেছে। তাই তো তাদের জীবনধারা ও সংস্কৃতির প্রতি আগ্রহ সারা বিশ্বের। সাথে জোকো ভ্যালির হৃদয়কাড়া সৌন্দর্য মন কেড়ে নিয়েছে এখানে ভ্রমণে আসা প্রতিটি মানুষের। তাই প্রকৃতি ও সংস্কৃতির মেলবন্ধন চিরদিন এমনই থাকুক, এমনটাই কামনা করে শান্তিপ্রিয় বিশ্ববাসী। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।